মানুষের জীবন যে কতটা মূল্যবান সেটা মানুষ সহজে উপলব্ধি করতে পারে না, কিন্তু মৃত্যু যখন মানুষকে হাতছানি দিয়ে তার কাছে ডাকে তখন মানুষ তার জীবনের মূল্য বুঝতে পারে। আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা মানুষের জীবনকে তুচ্ছ মনে করে, এমনকি তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতেও দ্বিধাবোধ করে না। বলছিলাম 2019 সালে রিলিজ হওয়া স্কাইফায়ার মুভিটির কথা। মানুষের স্বার্থপরতার পরিণতি কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে সেটাই খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিটিতে। তাহলে চলুন শুরু করা যাক স্কাইফায়ার মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি দ্বীপকে দেখিয়ে, যেখানে একটি বিশাল আকৃতির আগ্নেয়গিরিও রয়েছে। আর এই আগ্নেয়গিরিটিকে রিসার্চ করার জন্য এখানে একটি টিম এসেছে। এই টিমের মধ্যেই অ্যালিস নামের একটি মেয়ে তার মায়ের সঙ্গে রিসার্চ করছিল। হঠাৎ করেই অ্যালিস তার মাকে বলে, এখানে মনে হয় লাভা ছিটকে এসেছে। কিন্তু তার মা বলে, তুমি নিশ্চিন্ত থাকো, এটা কোনোভাবেই সম্ভব নয়। তবে কিছুক্ষণ পর তার মা যখন আকাশের দিকে তাকায় তখন সে বুঝতে পারে যে তার মেয়ের কথাই সত্যি, আর খুব অল্প সময়ের মধ্যেই আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হতে পারে। তাই সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অন্যদিকে আমরা রিসার্চ টিমের বাকি মেম্বারদেরকে দেখতে পাই। এখানে অ্যালিসের বাবা লিও ছিল। তাদের কাছেও মনে হয় আগ্নেয়গিরিটি হয়তো বিস্ফোরিত হচ্ছে। তাই লি বাহিরে এসে দেখতে পায় সত্যি সত্যি আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটেছে। এরপর সেখানে থাকা সকলেই এদিক ওদিক দৌড়তে থাকে, আর লি তার ওয়াইফের সঙ্গে যোগাযোগ করে। লি জানতে পারে তার ওয়াইফ এবং মেয়ে অনেক বিপদের মধ্যে রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গেই তাদেরকে সাহায্য করতে চলে যায়। অন্যদিকে আমরা লি এর ওয়াইফ এবং তার মেয়ে অ্যালিসকে দেখতে পাই। তারা দুজন দৌড়ানোর সময় একটি ট্রাক দেখতে পায়। অ্যালিসের মা অ্যালিসকে অনেক কষ্ট করে সেই ট্রাকের উপর উঠিয়ে দেয়, কিন্তু সে নিজে যখন সেই ট্রাকটির উপর উঠতে যাবে ঠিক তখনই একটি বিস্ফোরিত আগুনের গোলা তার খুব কাছে এসে পড়ে। ফলে সে সেখান থেকে ছিটকে পড়ে যায়। অন্যদিকে তাদেরকে বাঁচাতে সেখানে লিও চলে আসে। ঠিক তখনই আরো একটি আগুনের গোলা এসে লিয়ের গাড়ির উপর পড়ে। ফলে তার গাড়িটি সেখানেই উল্টে যায়। এখানে তাদের দুজনের বেঁচে থাকার কোনো চান্সই ছিল না। ফলে ধীরে ধীরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত তাদের দুজনকে গ্রাস করে নেয়। এরপর আমরা কয়েক বছর পরের ঘটনা দেখতে পাই। এখানে লি একটি অফিসে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দিচ্ছিল। অর্থাৎ সেই দুর্ঘটনায় লি মারা যায়নি, সে কোনো মতে বেঁচে গিয়েছিল। লি এখানে তার প্রেজেন্টেশনের মাধ্যমে সবাইকে প্রকৃতির ব্যাপারে বলছিল। সে বলে, প্রকৃতি এমন একটি জিনিস যেটা সব সময় তার নিজের নিয়মে চলে। মানুষ কখনো এই প্রকৃতিকে তার নিয়ন্ত্রণে আনতে পারে না, এমনকি তারা প্রকৃতির বিরুদ্ধেও যেতে পারে না। প্রকৃতি যেমন নিজের নিয়মেই সৃষ্টি হয়, ঠিক তেমনি সে তার ইচ্ছা মতোই ধ্বংস হয়ে যেতে পারে। এখানে লি তাদের সবাইকে সেই আগ্নেয়গিরির দুর্ঘটনার ব্যাপারে বলছিল। সে বলে, সেই আগ্নেয়গিরির বিস্ফোরণটি এতটাই ভয়াবহ ছিল যে যেটা কিনা মাত্র 20 মিনিটের মধ্যেই আশেপাশের সবকিছু ধ্বংস করে দিয়েছে। এখানে আমরা জানতে পারি কিছু মানুষ সেই আগ্নেয়গিরির সাথেই একটি পার্ক তৈরি করার পরিকল্পনা করেছে, কিন্তু এর ভয়াবহতা যে কতটা হতে পারে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। পরের দৃশ্যে আমরা অ্যালিস নামের সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পাই, যে কিনা এখন অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন তার বাবার টিমের সাথে রিসার্চের কাজ করে। অ্যালিস একটি সেন্সর ডিভাইস লাগানোর জন্য আগ্নেয়গিরির মধ্যে নেমেছে। উপর থেকে তাকে শন নামের একজন কলিগ ডিভাইস লাগানোর বিভিন্ন ইনস্ট্রাকশন দিচ্ছিল। ফলে কিছুক্ষণের মধ্যে সে ডিভাইসটিকে লাগিয়ে উপরে আসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই তার উপরে ওঠার রশিটি ছুটে যায় আর সে নিচের দিকে পড়ে যেতে থাকে। তবে সৌভাগ্যক্রমে উপরে থাকা একটি ছেলে রশিটিকে ধরে ফেলে, আর সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে রশিটিকে টানতে থাকে। এতে করে অ্যালিস সঙ্গে সঙ্গেই আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে। অ্যালিস তখন সেই ছেলেটিকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। এরপর তারা সবাই মিলে ল্যাবে চলে যায়। সেখানে শন সেই সেন্সর ডিভাইসটিকে চালু করে। ফলে তাদের সকলের সামনেই আগ্নেয়গিরির একটি মডেল তৈরি হয়, যেটা দেখতে অনেক সুন্দর ছিল। এই মডেলটি দেখে অ্যালিস বুঝতে পারে আগ্নেয়গিরিটির অবস্থা অনেক আশঙ্কাজনক, অর্থাৎ এটি আবারও বিস্ফোরিত হতে খুব বেশি দেরি নেই। অ্যালিস তখন পার্কের একজন কর্মকর্তাকে বলে, আপনারা পার্কটির নির্মাণ কাজ বন্ধ করে দিন,
তা না হলে অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারে। কিন্তু সেই কর্মকর্তা অ্যালিসকে জানায়, আমরা চাইলেই এখন আর নির্মাণ কাজ বন্ধ করতে পারবো না, কারণ এই পার্কটিতে অনেক বড় বড় মানুষেরা টাকা লাগিয়েছে আর সকল ক্ষমতা এখন তাদের হাতেই। আমরা চাইলেই কিছু করতে পারবো না। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা সেই আগ্নেয়গিরিটির ব্যাপারে আরো বেশি তথ্য জানার চেষ্টা করছে। আর সবকিছু জানতে পেরে লি অনেক চিন্তিত হয়ে পড়ে। এই ঘটনার পর প্রায় অনেক দিন কেটে যায়। এরপর আমরা দেখতে পাই সেই পার্কটি এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর এর নাম দেওয়া হয়েছে থিম পার্ক। কিছুক্ষণ পর এখানে একটি গাড়ি প্রবেশ করে এবং এই গাড়ির মধ্য থেকে মিস্টার হ্যারিস নামক একজন ব্যক্তি বাহিরে বেরিয়ে আসে। আসলে মিস্টার হ্যারিসই হলো এই থিম পার্কের মালিক। এখানে সে বেশ কয়েকটি বিদেশি কোম্পানির মালিকদের তার পুরো পার্কের একটি ছোট্ট মডেল দেখায় আর বলে, আমার এই পার্কটি একটি জ্বলন্ত আগ্নেয়গিরির সাথে তৈরি করা হয়েছে, যেটা এর আগে কখনো কেউ তৈরি করেনি। তাছাড়া বর্তমানে মানুষ রিস্ক নিতে অনেক পছন্দ করে, তাই আমার এই পার্কে প্রতি বছর শত শত টুরিস্ট আসবে। ফলে আমরা এই পার্কের মাধ্যমে প্রতি বছর অনেক টাকা উপার্জন করতে পারবো। আসলে এই কোম্পানিগুলো হ্যারিসের সঙ্গে একটি প্রজেক্টে অংশগ্রহণ করতে চলেছে, তাই হ্যারিস তাদেরকে সবকিছু খুলে বলে। তাদের আলোচনা শেষ হলে সবাই সেখান থেকে চলে যায়। এরপর হ্যারিসের কাছে একটি মেয়ে আসে আর এই মেয়েটি ছিল একজন ইঞ্জিনিয়ার। মেয়েটি এখানে হ্যারিসকে বলে, এখনো আমরা সেফটি প্রোটোকল তৈরি করিনি, তাই আপনার উচিত সকল প্রজেক্ট বন্ধ করে দেয়া, তা না হলে এখানে অনেক বড় ধরনের বিপদ ঘটতে পারে, এমনকি শত শত মানুষের জীবনও চলে যেতে পারে। ঠিক তখনই সেখানে অ্যালিস চলে আসে আর সে মিস্টার হ্যারিসকে বলে, আপনার এই পার্কটিকে বন্ধ করে দেওয়া উচিত, কারণ খুব শীঘ্রই এখানকার আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হবে। কিন্তু মিস্টার হ্যারিস বলে, তোমার ফালতু কথা বন্ধ করো, এখানে কিছুই হবে না। তাছাড়া এই প্রজেক্টে আমার কোটি কোটি টাকা খরচ হয়েছে, তাই আমি কিছুতেই প্রজেক্টটিকে বন্ধ হতে দেব না। তোমরা গিয়ে তোমাদের কাজ করো। এরপর অ্যালিস হ্যারিসকে তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলে যে কিভাবে এই আগ্নেয়গিরি তার মাকে তার জীবন থেকে ছিনিয়ে নিয়েছে। সে আরো বলে, আপনি হয়তো আমাদের কথা তুচ্ছ মনে করছেন, কিন্তু একদিন এমন সময় আসবে যেদিন আপনি নিজেও এই আগ্নেয়গিরির হাত থেকে বাঁচতে পারবেন না। এ কথা বলে অ্যালিস সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা শনকে দেখতে পাই। এখানে সে অ্যালিসকে একটি বিশাল আকৃতির ড্রোন দেখায় আর সে তাকে এই ড্রোনটির ফিচার সম্পর্কে বলতে থাকে। সে বলে, এই ড্রোনটিতে 24 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যেটা যে কোনো জায়গার ফুটেজ খুব ক্লিয়ার ভাবে নিতে পারবে। কিছুক্ষণ পর অ্যালিসের কাছে তার বাবা লি আসে আর সে অ্যালিসকে বলে, তোমাকে এখানে আর রিসার্চ করতে হবে না, তুমি আমার সঙ্গে চলে এসো, কারণ খুব শীঘ্রই এখানকার আগ্নেয়গিরিটি বিস্ফোরিত হবে। তোমার মায়ের মতো এবার আর আমি তোমাকে হারাতে পারবো না। কিন্তু অ্যালিস তার বাবাকে বলে, এতগুলো মানুষকে বিপদের মধ্যে ফেলে আমি এখান থেকে চলে যেতে পারবো না, আমাকে তাদের জন্য কিছু একটা করতেই হবে। অন্যদিকে আমরা থিম পার্কে হ্যারিসের ওয়াইফ কনবিকে দেখতে পাই। সে কয়েকজন টুরিস্টদেরকে নিয়ে একটি লিফটের মধ্যে চড়ে আর এই লিফটগুলো ছিল অনেকটাই মেট্রো রেলের মতো। আসলে কনবি এখানে টুরিস্টদেরকে তাদের পার্কটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, যেটা দেখতে অনেক আকর্ষণীয় ছিল। এরপর তাদের মেট্রো রেলটি পার্কের মধ্যে থাকা একটি স্টেশনে গিয়ে থামে, যেটা আগ্নেয়গিরির খুব কাছেই তৈরি করা হয়েছে, যাতে করে সেখানে দাঁড়িয়েই পুরো আগ্নেয়গিরিটিকে ভালোভাবে দেখা যায়। তারা সবাই একটি রাইডে চড়ে আশেপাশের সবকিছু দেখতে থাকে। অন্যদিকে অ্যালিস তার পুরো টিমকে নিয়ে একটি হেলিকপ্টারের সাহায্যে আগ্নেয়গিরির কাছে চলে আসে। এখানে তাদের সঙ্গে অ্যালিসের বাবা লিও ছিল। এদিকে আমরা লুসি এবং স্টেভ নামের দুজন ছেলে মেয়েকে দেখতে পাই, যারা কিনা সময় কাটানোর জন্য থিম পার্কের একটি সিক্রেট জায়গাতে এসেছে আর এই জায়গাটি অনেক সুন্দর ছিল। এরপর তারা দুজন মিলে সেখানে থাকা পানিতে নেমে পড়ে আর তারা একে অপরের সঙ্গে খুব সুন্দর একটি মুহূর্ত কাটাতে থাকে। অন্যদিকে লি বুঝতে পারে যে বিপদ তাদের অনেক কাছেই রয়েছে। ঠিক তখনই সেখানে ভূমিকম্প শুরু হয়ে যায়। এরপর অ্যালিস তার বাবাকে বলে, তুমি তাড়াতাড়ি পার্কের মধ্যে যাও আর সেখানে থাকা সবাইকে এই খবরটি জানিয়ে দাও, যাতে করে তারা সেখান থেকে পালাতে পারে। এমনকি তুমি একটি হেলিকপ্টারের ব্যবস্থা করো, যাতে আমরাও এখান থেকে পালিয়ে যেতে পারি। লি তখন অ্যালিসের কথা মতো পার্কের মধ্যে চলে যায়। অন্যদিকে আমরা লুসি এবং স্টেভকে দেখতে পাই, যারা কিনা এখনো সেই সিক্রেট জায়গাতে
এনজয় করছে। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় তারা যেখানে রয়েছে সেখানকার পানিতে আগ্নেয়গিরির লাভা পড়ছে। এমনকি তারা যেই দরজা দিয়ে বাইরে বের হবে সেই দরজার সামনেও লাভা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। ফলে তারা চাইলেও সেখান থেকে বের হতে পারবে না। এ দৃশ্য দেখে তারা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু স্টেভ লুসিকে বলে, আমাদের এখানকার পাইপলাইনের রাস্তাটিকে ফলো করা উচিত, হতে পারে সেখানে আলাদা কোনো রাস্তা রয়েছে। এরপর তারা দুজনেই পাইপলাইনের রাস্তাটিকে ফলো করতে থাকে। ফলে তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু হঠাৎ করেই একটি পাইপলাইন পানির সঙ্গে সঙ্গে লুসিকেও তার দিকে টেনে নেয়। তবে লুসি সেই পাইপের সঙ্গে আটকে যায় আর স্টেপ তাকে কোনো মতে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই যে কিনা সেই থিম পার্কে গিয়ে সকলকে সতর্ক করছে। লি সবাইকে বলে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যাও, তা না হলে কেউই বাঁচতে পারবে না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়গিরি থেকে আগুনের গোলা থিম পার্কের উপরে পড়তে থাকে। ফলে সকলেই অনেক আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে এলিসদের হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে যায়। অন্যদিকে মিস্টার হ্যারিসও এই সব দৃশ্য দেখতে পায়, কিন্তু তারপরও সে এটাকে সিরিয়াসলি নেয় না। বরং সে সবাইকে বলে, আপনারা ভয় পাবেন না, এগুলো কিছুই নয়। আগ্নেয়গিরির মধ্য থেকে হালকা একটু ধোঁয়া বের হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানকার মাটি হিট হয়ে যায়। ফলে কোনোভাবেই সেখানে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছিল না। এরপর অ্যালিস এবং লি সেখানে থাকা সবাইকে লিফটের মধ্যে নিয়ে আসে আর সে তার টিমের সবাইকে খবর দেয়। ফলে তারাও বাকি মানুষদেরকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়ে। এরপর অ্যালিস এবং লি সেখানকার মেট্রো রেলের সাহায্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই একটি আগুনের গোলা এসে সেই মেট্রো রেলের রাস্তাটিকে ভেঙে ফেলে। এরপর অ্যালিস তাদের সবাইকে বলে, আমাদেরকে এখন সামনে থাকা মেট্রো রেলটিতে চলে যেতে হবে, তাহলেই আমরা এখান থেকে পালিয়ে যেতে পারবো। এক এক করে তারা সবাই সামনে থাকা মেট্রো রেলটিতে চলে যায়। আর এই মেট্রো রেলটিতে এখন 3 জন রয়েছে। তারা হলো লি, অ্যালিস এবং হ্যারিসের ওয়াইফ কনবি। তারা 3 জন সামনের মেট্রো রেলে যেতে পারে না। ফলে তাদের মেট্রো রেলটি নিচের দিকে পড়ে যেতে থাকে। এদিকে লুসি এবং স্টেভ গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেই মেট্রো রেলটি তাদের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। ফলে তাদের সকলের জীবন বেঁচে যায়। এরপর তারা সবাই মিলে স্টেভের গাড়িতে চড়ে আর সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। এদিকে শন অ্যালিসের সঙ্গে যোগাযোগ করে আর সে অ্যালিসকে জানায় আগ্নেয়গিরির লাভা পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। ফলে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে যেতে শুরু করেছে। শন আরো জানায় 1 ঘন্টার মধ্যেই তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কারণ 1 ঘন্টার মধ্যেই সেখানকার পুরো এরিয়া লাভা দিয়ে ভর্তি হয়ে যাবে। ফলে তারা কেউ আর বাঁচতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই বড় বড় আগুনের গোলা চারিদিকে ছড়িয়ে পড়ছে আর ধীরে ধীরে সেই জায়গাগুলো বিধ্বস্ত হয়ে যাচ্ছে। অন্যদিকে আমরা হ্যারিসকে দেখতে পাই। এখানে হ্যারিসের খুব কাছে একটি আগুনের গোলা পড়ে। ফলে হ্যারিস অনেক আঘাত পায়। তখন হ্যারিসের অ্যালিসের সেই কথাটি মনে পড়ে, যেখানে অ্যালিস তাকে বলেছিল একদিন এই আগ্নেয়গিরির হাত থেকে আপনি নিজেও বাঁচতে পারবেন না। হ্যারিস এখানে তার ভুলের জন্য অনেক অনুতপ্ত হয়। এরপর শন অ্যালিসকে রেডিওর মাধ্যমে জানায় আগ্নেয়গিরির লাভা এখন নদীর উপর দিয়ে বয়ে চলছে আর খুব অল্প সময়ের মধ্যেই গ্রাম থেকে বের হওয়ার সকল রাস্তা লাভা দিয়ে ভর্তি হয়ে যাবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এখান থেকে পালিয়ে যাও। কিন্তু অ্যালিস এখানে বলে আগ্নেয়গিরির লাভা যদি পানির মধ্যে মিশে যায় তাহলে সকল পানি গরম হয়ে ফুটতে শুরু করবে। এতে করে তাপমাত্রা আরো বেড়ে যাবে। ফলে গ্রামের মধ্যে থাকা সকলেই মারা যাবে। আমরা কিছুতেই এটা হতে দিতে পারি না। আমাদেরকে যেভাবেই হোক এই মানুষগুলোকে বাঁচাতে হবে। আর এই কাজটি করার জন্য আমাদেরকে ইঞ্জিন রুমে গিয়ে জিওথার্মাল পাইপলাইন দক্ষিণ দিকে ঘুরিয়ে দিতে হবে। আসলে জিওথার্মাল হলো এমন একটি শক্তি যেটার মাধ্যমে খুব সহজেই প্রাকৃতিকভাবে সৃষ্টি হওয়া তাপমাত্রাকে দমন করা যায়। কিন্তু এই কাজটি করতে হলে ইঞ্জিন রুমে যাওয়ার জন্য তাদের একটি কোডের প্রয়োজন। অ্যালিস সেই কোডটিকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে, কিন্তু হ্যারিসের ওয়াইফ কনবি তাকে বলে আমি ইঞ্জিন রুমের কোড জানি। এরপর তারা সবাই মিলে সেই ইঞ্জিন রুমে যাওয়ার জন্য রওনা হয়। অন্যদিকে আমরা মিস্টার হ্যারিসকে দেখতে পাই। হ্যারিস একটি চেয়ারে বসে ড্রিঙ্ক করছিল আর সে সিসিটিভি ফুটেজের মাধ্যমে আশেপাশের ধ্বংসলীলা দেখছিল এবং মনে মনে অনেক অনুতপ্ত হচ্ছিল। হঠাৎ করে সে দেখতে পায় বাইরে একটি ছোট বাচ্চা এই ধ্বংসলীলার মধ্যে ফেসে গিয়েছে।
বাচ্চাটিকে দেখে হ্যারিসের অনেক মায়া হয়, তাই সে দৌড়ে তাকে বাঁচাতে যায়। হ্যারিস সেই বাচ্চাটিকে কোলে নিয়ে একটি নৌকার মধ্যে উঠিয়ে দেয়, যেই নৌকার মাধ্যমে অন্যান্য মানুষরা এখান থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু হ্যারিস নিজে নৌকায় চড়ে না। সে বলে, যতক্ষণ আমার ওয়াইফ আমার কাছে ফিরে না আসবে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না। আসলে হ্যারিস ভাবছিল যে তার ওয়াইফ হয়তো মারা গিয়েছে। এখানে হ্যারিস নৌকাতে থাকা সবাইকে বিদায় জানায়। ঠিক তখনই তার উপর একটি বিশাল বড় আগুনের গোলা পড়ে, ফলে সেখানেই হ্যারিসের মৃত্যু হয়ে যায়। অন্যদিকে শন অ্যালিসকে জানায় ইঞ্জিন রুমের খুব কাছাকাছি আগ্নেয়গিরির লাভা চলে এসেছে, তাই সেখানে গেলে তাদের জীবনও চলে যেতে পারে। কিন্তু অ্যালিস তাকে জানায় তার জীবন চলে গেলেও সে গ্রামের মানুষগুলোকে রক্ষা করবে। তাই তারা সবাই সেই ইঞ্জিন রুমের দিকে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই তারা দেখতে পায় বিশাল বড় এক লাভার ঢেউ তাদের পেছনে লেগে গিয়েছে। তারা সেই লাভার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করে, আর অবশেষে তারা কোনো মতে ইঞ্জিন রুমের কাছে পৌঁছে যায়। এদিকে শন তাদেরকে বলে, তোমাদের হাতে খুব কম সময় রয়েছে, তাই তোমরা তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ করো। তাছাড়া আমাদের টিম একটি হেলিকপ্টার নিয়ে তোমাদেরকে উদ্ধার করতে যাচ্ছে। এদিকে তারা সবাই দেখতে পায় ইঞ্জিন রুমের মধ্যে লাভা এসে ভর্তি হয়ে গিয়েছে। এমনকি যেই সুইচটিকে তারা অন করবে সেখানকার ফ্লোরেও লাভা চলে এসেছে, তাই তারা সেই সুইচের কাছে পৌঁছতে পারছে না। অ্যালিস তখন একটি বুদ্ধি বের করে। সে শনকে বলে, তুমি তোমার ড্রোনটিকে ইঞ্জিন রুমের ছাদের উপরে ক্র্যাশ করিয়ে দাও, এতে করে ছাদটি সরাসরি সুইচের উপরে এসে পড়বে, ফলে জিওথার্মাল পাইপের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। এতে করে আমাদের কাজটিও সম্পন্ন হবে। এরপর তারা সবাই ইঞ্জিন রুম থেকে বেরিয়ে তাদের গাড়িতে চড়ে। অন্যদিকে শন অ্যালিসের কথা মতো তার ড্রোনটিকে সেখানে পাঠিয়ে দেয় এবং সে ডিরেকশন অনুযায়ী ইঞ্জিন রুমের ছাদের উপর ড্রোনটিকে ক্র্যাশ করিয়ে দেয়। আর এখানে তাদের মিশন কমপ্লিট হয়ে যায়। এবার তাদের বাড়িতে ফেরার পালা। কিন্তু এখন এই কাজটি তাদের জন্য মোটেও সহজ নয়, কারণ চারিদিকে ভয়ানকভাবে লাভা ছড়িয়ে পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ড্রোনের সেই বিস্ফোরণের কারণে সেখানকার ড্যাম খুলে যায়, ফলে প্রচুর পরিমাণে পানি চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। এতে করে উত্তপ্ত লাভা কিছুটা শান্ত হয়, কিন্তু চারিদিকে পানির বাষ্প হওয়ার কারণে প্রায় সকল জায়গা ধোঁয়া দিয়ে ভরে যায়। কিন্তু এতে করে সকলের জীবন বেঁচে যায়। এখানে লুসি স্টেপকে বলে তার বাড়িতে তার দাদা রয়েছে, তাই সে তার দাদার কাছে যেতে চায়। এরপর সেখানে পৌঁছে তারা দেখতে পায় পুরো গ্রাম পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু লুসির দাদা এখনো বেঁচে আছে। লুসি তখন দৌড়ে তার দাদার কাছে যায়। তার দাদা তখন তাকে বলে, আমার সময় শেষ হয়ে গিয়েছে, তবে মৃত্যুর আগে আমি তোমাকে দেখতে পেয়েছি, এটাই আমার শান্তি। এখন আমি নিশ্চিন্তে মরতে পারবো। কথা বলেই লুসির দাদা মারা যায়, আর লুসি তার দাদার জন্য কান্না করতে থাকে। কিন্তু এখন তাদের হাতে কান্না করার সময় নেই, তাই স্টেপ তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে আসে। এরপর তারা গাড়িতে করে সেফ জায়গাতে চলে যেতে থাকে। কিন্তু হঠাৎ করেই তাদের গাড়িটি লাভার মধ্যে আটকে যায়। তারা বুঝতে পারে যে তাদের গাড়িটি নিচের দিকে পড়ে যাচ্ছে, তাই কোনো উপায় না পেয়ে স্টেপ গাড়িটির উপরে উঠে আসে আর একটি বড় পাথরের সঙ্গে তাদের গাড়িতে থাকা রশি বেঁধে দেয়। কিন্তু এতেও কোনো কাজ হয় না। দেখতে দেখতেই তাদের গাড়িটি নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত সেই পাথরটি তাদের গাড়ির ওজন ধরে রাখতে পারে, আর তারা এক এক করে উপরে চলে আসে। তারা সবাই দৌড়তে দৌড়তে তাদের ল্যাবে চলে যায়, যেখান থেকে শন তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছিল। তারা আগ্নেয়গিরির পরিস্থিতি দেখে বুঝতে পারে যে তাদের গ্রামটি বেঁচে গেলেও আগ্নেয়গিরির আশেপাশের এলাকাগুলো বিধ্বস্ত হয়ে যাবে। তাই লি তাদের সবাইকে বলে, সবকিছু ছেড়ে দিয়ে আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এরপর তারা সবাই মিলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে আগ্নেয়গিরিটি এখন আরো বেশি শক্তিশালী হয়ে উঠেছে, ফলে চারিদিকে প্রচুর পরিমাণে আগুনের গোলা পড়তে থাকে। এদিকে তারা সবাই অনেক দ্রুত সময়ে দৌড়তে থাকে। কিন্তু হঠাৎ করে একটি আগুনের গোলা সেই রাস্তার মধ্যে থাকা একটি ব্রিজে পড়ার কারণে ব্রিজটি ভেঙে যায়। এতে বাকিরা ব্রিজের এপারে আসতে পারলেও অ্যালিসের বাবা লুইস অপর পাশেই থেকে যায়। অ্যালিস তখন তার বাবার মনে সাহস যোগায়। সে বলে, তুমি একদমই ভয় পেও না, আমি এখনই হেলিকপ্টার নিয়ে তোমাকে বাঁচাতে আসছি। এরপর তারা দৌড়তে দৌড়তে একটি সুরক্ষিত জায়গাতে চলে আসে, যেখানে তাদেরকে উদ্ধার করার জন্য আগে থেকেই একটি হেলিকপ্টার দাঁড়িয়ে ছিল।
অ্যালিস তখন তাদেরকে বলে, আমার বাবা একটি ব্রিজের কাছে ফেঁসে রয়েছে, আমাদেরকে সেখানে গিয়ে আমার বাবাকে উদ্ধার করতে হবে। কিন্তু হেলিকপ্টারে থাকা সবাই বলে সেই জায়গাটি এখন পুরোপুরিভাবে বিধ্বস্ত হয়ে গিয়েছে, সেখানে গেলে আমরা সবাই মারা যাব। কিন্তু অ্যালিস তার বাবার কাছে যাওয়ার জন্য অনেক কান্না করে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, সে একটি বাইকের সাহায্যে আগুনের গোলার হাত থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বাইক থেকে পড়ে যায়, ফলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত তাকে গ্রাস করে নেয়। অন্যদিকে উপর থেকে অ্যালিস এই দৃশ্য দেখতে পায়, আর সে তার বাবার জন্য অনেক কষ্ট পেতে থাকে। অ্যালিস বলে, আমাকে মাফ করে দিও বাবা, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এরপর তারা সবাই সেই আগ্নেয়গিরির কাছ থেকে অনেক দূরে চলে আসে, আর এই জায়গাটি তাদের জন্য একদম সুরক্ষিত ছিল। এখানে আমরা হ্যারিসের ওয়াইফ কনবিকে দেখতে পাই। সে সেই ছোট বাচ্চাটির হাতে হ্যারিসের ঘড়ি দেখতে পায়, যাকে হ্যারিস উদ্ধার করে নৌকার মধ্যে উঠিয়ে দিয়েছিল। কনবি সেই ছোট বাচ্চাটিকে জিজ্ঞাসা করে, তোমাকে যে ব্যক্তি এই ঘড়িটি দিয়েছে সে কি তোমার সাথে এসেছে? বাচ্চাটি তার কথার কোনো জবাব দেয় না। এতে কনবি বুঝতে পারে যে হ্যারিস মারা গিয়েছে, আর সে সেই বাচ্চাটিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর তারা সবাই সেখানে থাকা একটি টিভিতে নিউজ দেখতে পায়। তারা দেখে অ্যালিসের বাবা লিকে রেস্কিউ টিম উদ্ধার করছে, অর্থাৎ লি মারা যায়নি। এই দৃশ্য দেখে অ্যালিস যেন তার মধ্যে প্রাণ ফিরে পায়। এরপর আমাদের দেখানো হয় যে কিভাবে লি বেঁচে গিয়েছে। আসলে লি আগ্নেয়গিরির মধ্যে একটি গর্ত খুঁজে পেয়েছিল, আর এটা হলো সেই গর্ত যেখানে অ্যালিস একটি সেন্সর ডিভাইস সেট করেছিল। লি তখন খুব দ্রুত সময়ে সেই গর্তের মধ্যে ঢুকে যায়, আর সমস্ত অগ্নিতাণ্ডব গর্তের উপর দিয়ে চলে যাওয়ার পর লি সেই গর্তের মধ্য থেকে বাইরে বেরিয়ে আসে, ফলে লিয়ের জীবন বেঁচে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অ্যালিস দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে, আর তারা দুজনেই কান্না করতে থাকে। তবে এটা ছিল তাদের খুশির কান্না, কারণ তারা একে অপরকে আবারও ফিরে পেয়েছে। আর এখানেই শেষ হয়ে যায় স্কাইফায়ার মুভিটি।